রুমিন ফারহানা তাসনিম জারা সহ ভোটের মার কাঁপাচ্ছেন ডজন খানেক নারী প্রার্থী। ঢাকা 14 আসনে ব্যারিস্টার আরমানের সঙ্গে সানজিদা ইসলামের হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস। এবার নারী নেতৃত্ব নিয়ে মুখ খুলল জামাতের মহিলা বিভাগের সেক্রেটারি। বললেন, ধর্মের বিধান অনুযায়ী মেয়েদের শীর্ষ পদে যাওয়ার কোনো সুযোগ নেই। অস্থিরতার মধ্যেই বাংলাদেশকে আর্থিক সহায়তা কমানোর সিদ্ধান্ত নিল ভারত। চাপে রাখতে এমন পরিকল্পনা বলছেন বিশ্লেষকরা। আপিল বিভাগেও কুমিল্লা 4 আসনের ধানের শীষের প্রার্থীর মনোনয়ন বাতিলের রায়। মঞ্জুরুল আহসান সিটকে যাওয়ায় ফুরফুরে মেজাজে হাসনাত আব্দুল্লাহ। নতুন প্রার্থী ঘোষণা করবে বিএনপি। পবিত্র রমজানের সম্ভাব্য তারিখ জানালো জ্যোতির্বিদরা। পাকিস্তান, বাংলাদেশ, ইরান, মরক্কো সহ আফ্রিকার কিছু অংশে চাঁদ দেখা যেতে পারে 18 ফেব্রুয়ারি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বাকি আর মাত্র 11 দিন। সময় যত ঘনিয়ে আসছে ততই উত্তপ্ত হয়ে উঠছে দেশের রাজনৈতিক মাঠ। বিএনপি, জামাত, এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রচারণায় সরব এখন গ্রাম থেকে শুরু করে শহরের রাজপথ। আর এই লড়াইয়ে পুরুষ প্রার্থীদের পাশাপাশি দৃশ্যমান হয়ে উঠছেন বেশ কয়েকজন প্রভাবশালী নারী প্রার্থী। আর যে সকল হেভিয়েট নারী প্রার্থী নিজেদের পক্ষে ভোট চাইছেন তাদের মধ্যে রুমিন ফারহানা, সানজিদা ইসলাম তুলি ও তাসনিম জারা সবচেয়ে আলোচিত। রুমিন ফারহানা, যিনি সম্প্রতি বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহ সম্পাদক পদ থেকে বহিষ্কৃত এবং রাজনৈতিক বিশ্লেষণে সক্রিয় নেতৃত্ব। ব্রাহ্মণবাড়িয়া 2 আসন থেকে হাস প্রতীকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়াই করছেন। দল থেকে মনোনয়ন না পেলেও তিনি নিজের রাজনৈতিক ভিত্তি কাজে লাগিয়ে ভোটারদের মধ্যে জনগণের সমর্থন আদায় করার জোরালো চেষ্টা করছেন। অন্যদিকে সানজিদা ইসলাম তুলি, যিনি বিএনপির কেন্দ্রীয় সদস্য ও নারী নেত্রী, ঢাকা 14 আসন থেকে দলীয় প্রার্থী হয়েছেন। এই আসনে তিনি দলের বিদ্রোহী প্রার্থী ও জামাত মনোনীত প্রতিপক্ষদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছেন। তুলি তার নির্বাচনী প্রচারণায় নারীর ক্ষমতায়ন, স্থানীয় উন্নয়ন ও সুশাসনের ইস্যুগুলো সামনে রেখে ভোটারদের কাছে নিজের লক্ষ্য উপস্থাপন করছেন। এছাড়াও আরেক আলোচিত নারী প্রার্থী তাসনিম জারা, যিনি ঢাকা 9 আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন। শুরুতে তার মনোনয়নপত্র বাতিল হওয়ার পর ইলেকশন কমিশনের আপিল পর্যায়ে প্রার্থিতা ফিরে পান তিনি। এই আসনে যিনি বিএনপির বিদ্রোহী প্রার্থীর পাশাপাশি অন্যান্য দলের প্রার্থীর সঙ্গে কড়া প্রতিযোগিতায় লড়াই করছেন। এই 3 জনের বাইরে দেশে আরও বেশ কিছু নারী রাজনৈতিক ব্যক্তিত্ব বিভিন্ন আসনে প্রার্থী হয়েছেন। কেউ স্বতন্ত্র, কেউ দলীয় মনোনয়ন নিয়ে ভোট রোডশো চালাচ্ছেন। আসন্ন নির্বাচনে এই সকল নারীদের সক্রিয় অংশগ্রহণ এবারের নির্বাচনে নতুন মাত্রা যোগ করেছে এবং রাজনৈতিক অঙ্গনে নারীর নেতৃত্বের গুরুত্ব আরও সামনে এনেছেন। দেশের রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন, নারীর এই দৃঢ় অংশগ্রহণ শুধু রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতাই বাড়াচ্ছে না, বরং সাধারণ মানুষের কাছে নারীর নেতৃত্ব ও ক্ষমতায়নের বার্তা আরও জোরালোভাবে পৌঁছে দিচ্ছে, যা ভবিষ্যতের রাজনীতিকে আরও প্রভাবিত করবে বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। ওয়ালিউল হাসানাত, যুগান্তর নিউজ। আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে বাংলাদেশকে চাপে রাখতে একের পর এক পরিকল্পনা করে যাচ্ছে ভারত। কখনো প্রকাশ্যে, কখনো গোপনে দিল্লি যে ঢাকাকে চাপে রাখতে রীতিমতো মরিয়া, তা এখন ওপেন সিক্রেট। শেখ হাসিনাকে আশ্রয় দেওয়া থেকে শুরু করে মুস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়া, সব মিলিয়ে ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক নেমে এসেছে তলানিতে। এর মধ্যেই খবর এলো 2026 থেকে 27 সালের কেন্দ্রীয় বাজেটে ভারত তার বৈদেশিক উন্নয়ন সহায়তায় বড় ধরনের পরিবর্তন এনেছে। ফলে ভারতের বৈদেশিক সাহায্য থেকে বাংলাদেশ সবচেয়ে বড় কাটছাঁটের শিকার হয়েছে, যেখানে এর বরাদ্দ 120 কোটি টাকা থেকে কমিয়ে 60 কোটি টাকা করা হয়েছে। হিসেব বলছে বাংলাদেশের জন্য বরাদ্দ সাহায্য অর্ধেকে কমিয়ে দিয়েছে ভারত, অথচ অন্যান্য প্রতিবেশী দেশগুলোর জন্য সহায়তা হয় অপরিবর্তিত রাখা হয়েছে অথবা বাড়ানো হয়েছে। বাজেট নথিতে আরও প্রকাশ পেয়েছে যে আগেরবার বাংলাদেশের জন্য 120 কোটি টাকা বরাদ্দ করলেও উত্তেজনাপূর্ণ সম্পর্কের কারণে প্রকৃতপক্ষে মাত্র 34.48 কোটি টাকা ব্যয় করা হয়েছিল। এদিকে সবার আগে ভুটানকে রাখা হয়েছে। ভারতের সহায়তা পাওয়া দেশগুলোর তালিকায় ভুটান শীর্ষ স্থানে রয়েছে। এরপর রয়েছে নেপাল, মালদ্বীপ এবং শ্রীলঙ্কা। দেশগুলোকে সহায়তা খাতে বরাদ্দ বাড়িয়ে 5,686 কোটি টাকা করা হয়েছে, যা গত বছরের বাজেট অনুমানে 5,483 কোটি টাকার চেয়ে প্রায় 4% বেশি। বাজেটের একটি বড় পরিবর্তন হলো চাবাহার বন্দর প্রকল্পের জন্য তহবিলের সম্পূর্ণ অনুপস্থিতি।
ভারত 2024 থেকে 2025 সালে এই প্রকল্পে 400 কোটি টাকা ব্যয় করেছিল এবং প্রাথমিকভাবে 2025 থেকে 26 সালের বাজেট অনুমানে 100 কোটি টাকা বরাদ্দ করেছিল, যা পরে সংশোধিত অনুমানে বাড়িয়ে 400 কোটি টাকা করা হয়। 2026 থেকে 27 সালের জন্য বরাদ্দ শূন্যে নামিয়ে আনা হয়েছে। এই ঘটনাটি এমন সময়ে ঘটল যখন ভারত 2024 সালে চাবাহারের শহীদ বেহেশতি টার্মিনাল পরিচালনার জন্য 10 বছরের চুক্তি স্বাক্ষর করেছিল। এই প্রকল্পটি পাকিস্তানকে পাশ কাটিয়ে আফগানিস্তান এবং মধ্য এশিয়ায় ভারতের প্রবেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয়। তহবিল বন্ধের এই ঘটনাটি ইরানের উপর ক্রমবর্ধমান বাহ্যিক চাপের কারণেই করা হয়েছে বলে মনে করা হচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেহরানের সঙ্গে বাণিজ্য করা দেশগুলোর উপর 25% শুল্ক আরোপের ঘোষণা করেছেন, তারপরেই এই চাপ সৃষ্টি হয়েছে। এই ঘটনাটি চাবাহার প্রকল্পে ভারতের ভূমিকা এবং এর বৃহত্তর আঞ্চলিক সংযোগ পরিকল্পনায় অনিশ্চয়তা যোগ করেছে। প্রশ্ন আসে, বাকি প্রতিবেশীরা কে কত পাবে? এক্ষেত্রে বলা যায় ভুটান ভারতীয় সাহায্যের বৃহত্তম প্রাপক দেশ হিসেবে রয়ে গেছে, যার বরাদ্দ প্রায় 6% বেড়ে 2289 কোটি টাকা হয়েছে, যা জলবিদ্যুৎ এবং অবকাঠামো প্রকল্পগুলোর জন্য ভারতের ধারাবাহিক সমর্থনের প্রতিফলন। নেপালের জন্য বরাদ্দ 14% বেড়ে 800 কোটি টাকা হয়েছে। অন্যদিকে শ্রীলঙ্কার সাহায্য প্রায় 1/3 বেড়ে 400 কোটি টাকা হয়েছে। মালদ্বীপের জন্য বরাদ্দ প্রায় 8% কমে 550 কোটি টাকা হয়েছে। অন্যদিকে মরিশাস একই পরিমাণ অর্থ 10% বৃদ্ধির মাধ্যমে পেয়েছে বলে জানা গেছে। সাব্বির হোসেন সাকিব, যুগান্তর নিউজ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আগে থেকেই কুমিল্লা 4 আসনে বিএনপি মনোনীত প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সী ও জাতীয় নাগরিক পার্টি মনোনীত প্রার্থী হাসনাত আবদুল্লার মধ্যে চলছিল কথার লড়াই। এর মধ্যে ঋণখেলাপির তথ্য গোপন করায় মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়ন বাতিল করে নির্বাচন কমিশন। রোববার তার প্রার্থিতা ফিরে পেতে করা লিভ টু আপিল খারিজ করে দিয়েছে আপিল বিভাগ। এর মধ্য দিয়েই বিএনপি মনোনীত প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সী নির্বাচনে অংশ নিতে না পারার বিষয়টি চূড়ান্ত হয়েছে। এই আসনে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন জোটের মনোনীত প্রার্থী হিসেবে জাতীয় নাগরিক পার্টির নেতা হাসনাত আবদুল্লাহ নির্বাচনে লড়ছেন। এর আগে ঋণখেলাপির অভিযোগ এনে মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়নপত্র বাতিলের আবেদন করেন হাসনাত আবদুল্লাহ। ওই আবেদনের পরিপ্রেক্ষিতে গত 17 জানুয়ারি মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করে নির্বাচন কমিশন। এরপর দীর্ঘ আইনি লড়াই করেও নিজের প্রার্থিতা ফিরে পেলেন না মঞ্জুরুল আহসান মুন্সী। এদিকে বিএনপির প্রার্থী মনোনয়ন বাতিলের পর অনেকটাই ফুরফুরে মেজাজে রয়েছেন হাসনাত আবদুল্লাহ। এর মধ্যেই জানা যায় কুমিল্লা 4 আসনে গণ অধিকার পরিষদের প্রার্থী জসিমউদ্দিন বিএনপি জোটের হয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। জসিমউদ্দিন নিজেই বিষয়টি সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেছেন, তবে এখন পর্যন্ত বিএনপির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা আসেনি। এ নিয়ে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর গণমাধ্যমকে জানান, কুমিল্লা 4 আসনে বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়ন যেহেতু বাতিল হয়েছে, সেহেতু জোটগত সিদ্ধান্ত অনুযায়ী কুমিল্লা 4 আসনে জসিমউদ্দিনই বিএনপি জোটের প্রার্থী হিসেবে নির্বাচন করবেন। মঞ্জুরুল আহসান মুন্সী নির্বাচনে অংশ নিতে না পারায় কুমিল্লা 4 আসনে হাসনাত আবদুল্লাহ অনেকটাই সুবিধাজনক অবস্থানে রয়েছেন বলে ধারণা করা হচ্ছে। এই আসনে তার প্রতিদ্বন্দ্বী হিসেবে ট্রাক প্রতীকে জসিমউদ্দিন ছাড়াও রয়েছেন সানিয়াত বিপ্লব বাংলাদেশের প্রার্থী ইরফানুল হক সরকার আপেল প্রতীকে, খিলাফত মজলিসের প্রার্থী মোহাম্মদ মুজিবুর রহমান দেয়ালঘড়ি প্রতীকে এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মোহাম্মদ আব্দুল করিম হাতপাখা প্রতীকে। স্থানীয় প্রতিনিধি রাজনীতিবিদরা বলছেন, মুন্সী না থাকায় হাসনাতের নির্বাচনে জয়ী হওয়ার পথটা সহজ হয়েছে। ওয়ালিউল হাসানাত, যুগান্তর নিউজ। জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্টের পোস্ট ঘিরে উত্তপ্ত দেশের রাজনৈতিক অঙ্গন। ওই পোস্ট সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে শনিবার মধ্যরাতে শুরু হয় সমালোচনার ঝড়। রাতেই প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করে ছাত্রদল। ওই পোস্টে কর্মজীবী নারীদের নিয়ে বিরূপ মন্তব্য করতে দেখা গেছে। তবে জামায়াতের পক্ষ থেকে দাবি করা হয়েছে, অ্যাকাউন্ট হ্যাক করেই এই বিতর্কিত পোস্ট করা হয়েছে।
দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বিষয়টি নিয়ে বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় ক্যাম্পেইন টিম নিশ্চিত করেছে সম্প্রতি ডক্টর শফিকুর রহমানের অফিসিয়াল টুইটার হ্যান্ডেল সহ দলের কয়েকজন সিনিয়র নেতার ফেসবুক অ্যাকাউন্টে সাইবার হামলার ঘটনা ঘটেছে। এই স্বল্প সময়ের মধ্যে একটি অনাকাঙ্ক্ষিত পোস্ট প্রকাশিত হয় যেখানে জামায়াত আমিরের নামে মিথ্যা বক্তব্য প্রচার করা হয়েছে। আমরা স্পষ্টভাবে জানাচ্ছি, ওই পোস্ট জামায়াত আমিরের কোনো বক্তব্য, মতামত বা অবস্থানকে প্রতিফলিত করে না। এটি সম্পূর্ণ মিথ্যা ও বিভ্রান্তিকর। আমি এই মিথ্যা তথ্য ছড়ানোর নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। তিনি আরও বলেন, অত্যন্ত সমন্বিত পদ্ধতি ব্যবহার করে হামলাকারীরা সাময়িকভাবে জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ নেয়। তবে দ্রুত পদক্ষেপ এবং বিদ্যমান নিরাপত্তা ব্যবস্থার মাধ্যমে আমাদের সাইবার টিম অল্প সময়ের মধ্যেই নিয়ন্ত্রণ ফিরে পেতে সক্ষম হয়। ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি হবে না। আমাদের সাইবার টিম কাজ করে যাচ্ছে। আমাদের ক্যাম্পেইন টিম স্বচ্ছতা, ডিজিটাল নিরাপত্তা এবং জনসাধারণের সঙ্গে যোগাযোগের বিশ্বাসযোগ্যতা বজায় রাখতে সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ। এর আগে শনিবার রাতে জামায়াত আমিরের এক্স হ্যান্ডেলের একটি পোস্টের স্ক্রিনশট সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। সেখানে দেখা যায় কর্মজীবী নারীদের নিয়ে আপত্তিকর মন্তব্য। ওই পোস্টে লেখা হয়, নারীদের প্রশ্নে জামায়াতের অবস্থান বিভ্রান্তিকর বা ক্ষমাপ্রার্থী নয়, এটি নীতিগত। আমরা মনে করি না নারীদের নেতৃত্বে আসা উচিত। জামায়াতে এটা অসম্ভব। সৃষ্টিকর্তা এটার অনুমতি দেননি। আমরা বিশ্বাস করি যে আধুনিকতার নামে যখন নারীদের ঘর থেকে বের করে দেওয়া হয়, তখন তারা শোষণ, নৈতিক অবক্ষয় এবং নিরাপত্তাহীনতার মুখোমুখি হয়। সোশ্যাল মিডিয়ার অশ্লীলতা কর্মক্ষেত্রে হয়রানি এবং নারীদের পণ্যে পরিণত করা অগ্রগতির লক্ষণ নয়, এগুলি নৈতিক পতনের লক্ষণ। আমরা অনৈতিকতার সাথে আপোষ করতে অস্বীকার করি, তা যতই ফ্যাশনেবল হয়ে উঠুক না কেন। পরে এক্স অ্যাকাউন্ট থেকে সেই পোস্ট সরিয়ে নেওয়া হয়। সাব্বির হোসেন সাকিব, যুগান্তর নিউজ। 2026 সালে কবে রমজান মাস শুরু হবে সেটির সম্ভাব্য তারিখ জানিয়েছেন জ্যোতির্বিদরা। যেসব দেশ নিশ্চিত চাঁদ দেখার উপর নির্ভর করে রমজান ঘোষণা করে, সেসব দেশে শাবান মাস 30 দিনে পূর্ণ হওয়ার সম্ভাবনাই বেশি বলে জানান তারা। আবুধাবি ভিত্তিক ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমি সেন্টারের পরিচালক প্রকৌশলী মোহাম্মদ শওকত ওদেহ বলেন, আগামী 17 ফেব্রুয়ারি আরব ও ইসলামী বিশ্বের সব অঞ্চল থেকেই খালি চোখে, টেলিস্কোপে কিংবা উচ্চ ক্ষমতার জ্যোতির্বৈজ্ঞানিক ইমেজিং প্রযুক্তি ব্যবহার করেও চাঁদ দেখা প্রায় অসম্ভব কিংবা সামান্য সম্ভাবনা রয়েছে। তবে যেসব দেশ নিশ্চিতভাবে চাঁদ দেখার উপর নির্ভর করে, সেসব দেশে 18 ফেব্রুয়ারিকে শাবান মাসের 30তম ও শেষ দিন হিসেবে ধরা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। অর্থাৎ রমজান মাস 30 দিনে পূর্ণ হবে এবং সংযুক্ত আরব আমিরাত সহ এসব দেশে 19 ফেব্রুয়ারি পবিত্র রমজান মাস শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী সংযুক্ত আরব আমিরাতে চাঁদের নিচের প্রান্ত সূর্যাস্তের 1 মিনিট আগে অস্ত যাবে, আর সৌদি আরবের রাজধানী রিয়াদে চাঁদ সূর্যাস্তের 42 সেকেন্ড আগে অস্ত যাবে। আর সৌদি আরবের তাবুক অঞ্চলে, যেখানে মাটিতে চাঁদের অবস্থান তুলনামূলক দীর্ঘ হবে, সেখানে সূর্যাস্তের ঠিক সময়ে অস্ত যাবে চাঁদ। তখন চাঁদের পৃষ্ঠের বয়স হবে মাত্র 1 ঘন্টা 49 মিনিট এবং সূর্যের সঙ্গে কৌণিক দূরত্ব হবে মাত্র 1 ডিগ্রি। কায়রোতে চাঁদ সূর্যাস্তের 2 মিনিট পর এবং আলজেরিয়ায় 6 মিনিট পর অস্ত যাবে। এই সামান্য বিলম্ব সত্ত্বেও জ্যোতির্বিদরা নিশ্চিত করেছেন ওই অঞ্চলে কোনো স্থান থেকেই অর্ধচন্দ্র দেখা যাবে না। সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব এবং অধিকাংশ আরব দেশে 18 ফেব্রুয়ারি শাবান মাসের 30 দিন পূর্ণ হবে বলে ধারণা করা হচ্ছে। সে অনুযায়ী 19 ফেব্রুয়ারি রমজানের প্রথম দিন হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে পাকিস্তান, বাংলাদেশ, ইরান, মরক্কো, মৌরিতানিয়া এবং আফ্রিকার কিছু অংশ সহ কয়েকটি দেশে 18 ফেব্রুয়ারি চাঁদ দেখা যেতে পারে। আবহাওয়া ও স্থানীয় মানদণ্ডের উপর নির্ভর করে এসব দেশে রমজান শুরু হতে পারে 19 অথবা 20 ফেব্রুয়ারি। সাব্বির হোসেন সাকিব, যুগান্তর নিউজ।